প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নবম দশম শ্রেণীর রসায়ন। আজকে আমরা আলোচনা করব সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়া 6 নম্বর লেকচার। আজকে আমাদের লেকচার নম্বর 6। আজকে আলোচনার বিষয় হচ্ছে জারণ সংখ্যা নির্ণয় তথা অক্সিডেশন নাম্বার নির্ণয়। জারণ সংখ্যার আরেকটা নাম বা ইংরেজি নাম হচ্ছে অক্সিডেশন নাম্বার নির্ণয়। আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব জারণ বিজারণ যুগপৎ ঘটে। অনেকগুলো বিক্রিয়া আছে যে বিক্রিয়াগুলোতে একই সঙ্গে জারণও ঘটে, একই সঙ্গে বিক্রিয়া ঘটে তথা ইলেকট্রনের স্থানান্তর ঘটে, ইলেকট্রনের আদান প্রদান ঘটে, গ্রহণ বা ত্যাগ, সেই সকল বিক্রিয়াগুলোকে একই সঙ্গে ঘটে যেহেতু, তাই আমরা বলবো যে যুগপৎ ঘটে। সেই সকল বিক্রিয়া নিয়ে আজকে আলোচনা হবে। আজকে আমাদের আলোচনার প্রথম সংখ্যাটা হচ্ছে জারণ সংখ্যা নির্ণয়। পরীক্ষায় খাতায় বিশেষ করে এমসিকিউ কিংবা অনেক সময় 2 মার্কের কিছু অনুধাবনমূলক প্রশ্নের মধ্যে দেখা যায় যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় আসে। এক্ষেত্রে অনেক সময় প্রথমত বলে দেয় যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করো। কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা নির্ণয় করতে গিয়ে কিন্তু বিভিন্ন সংকেতগুলো ব্যবহার করে, যেমন আমরা ব্যবহার করেছি সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, এই 3টে সংকেত ব্যবহার করেছি। এই মৌলগুলোতে কিন্তু কোথাও বলা নাই বা দাগানো নাই যে কোন মৌলটা বের করতে হবে, বলে দিয়েছে যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করো। নর্মালি যেখানে 2টা মৌল থাকে সেখানে আমরা নর্মালি প্রথম মৌলটাকে কেন্দ্রীয় মৌল হিসেবে বিবেচনা করি, আর যেখানে 3টি মৌল থাকে সেখানে আমরা নর্মালি যে মৌলটার পারমাণবিক সংখ্যাটা বেশি হয়, তথা এখানে পারমাণবিক সংখ্যাটা আছে হাইড্রোজেন, অক্সিজেন, সালফার, এর মধ্যে থেকে সালফারের পারমাণবিক সংখ্যা বেশি, তাই এটাকে আমরা কেন্দ্রীয় মৌল ধরতে পারি। ঠিক অনুরূপভাবে এখানেও আমরা আছে, যেহেতু এখানে একটা ওয়ে যৌগমূলক এবং সোডিয়াম একটা ধাতুর সঙ্গে যেহেতু একযোজী যৌগমূলক আছে, এখানে আমরা সোডিয়ামকেও কেন্দ্রীয় মৌল ধরতে পারি। এগুলো বলে। এছাড়াও কখনো কখনো কোনো মৌলের নাম ধরে ডাকতে পারে, যেমন এই মৌলে সোডিয়ামের জারণ সংখ্যা বের করো, এই মৌলে সালফারের বের করো, বা এই মৌলে নাই সোডিয়াম কিংবা অক্সিজেনের জারণ সংখ্যা বের করো। কেন্দ্রীয় মৌল ছাড়াও নাম ধরে কিন্তু ডাকতে পারে। যেমন এখানে বললো যে ম্যাগনেসিয়ামের বের করো, এখানে ফসফরাসের বের করো, এখানে ক্রোমিয়ামের জারণ সংখ্যা বের করো, এরকম আন্ডারলাইন করে তারা দিয়েছে। তো সুতরাং আমরা দেখো যে কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা কীভাবে বের করব। আমরা ধরলাম যে H2SO4 এর কেন্দ্রীয় জারণ সংখ্যা নির্ণয় করতে আমরা কেন্দ্রীয় মৌল হলো সালফার। দেখলাম যে এর কেন্দ্রীয় মৌল, তাই না, এর কি কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা আমাদের বের করতে হবে। তো জারণ সংখ্যা বের করতে গেলে আমাদের যে মৌলটা আমরা বের করতেছি সেই মৌলটা জারণ সংখ্যা আমাদের এক্স ধরবো। তো ধরি বা আমরা মনে করি যে সালফার এর জারণ সংখ্যা হবে সমান এক্স। অতএব আমরা বলতে পারি যে হাইড্রোজেনের, আমরা জানি এখানে জারণ সংখ্যা বলতে ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ, যেহেতু হাইড্রোজেন একটি ইলেকট্রন গ্রহণ করে তাই হাইড্রোজেনের একটি ইলেকট্রন ত্যাগ করে, তাই ওর হবে +1। ঠিক আছে, এর সঙ্গে পরমাণু সংখ্যা আছে 2টা, তাই এটা গুণ হয়ে যাবে। তারপরে প্লাস, আমরা তো সালফারের জারণ সংখ্যা ধরেছি এক্স, তাই আমরা এক্স বসালাম, প্লাস অক্সিজেন যদি ইলেকট্রন 2টি গ্রহণ করে তাই হবে -2, এবং তার সঙ্গে গুণ থাকবে হচ্ছে তার পরমাণু সংখ্যা 4। যেহেতু এটি একটা পূর্ণাঙ্গ যৌগ, কোনো প্রকার এখানে আয়ন দেখতে পাচ্ছি না, তাহলে এর সামগ্রিকভাবে জারণ সংখ্যার পরিবর্তন কিন্তু 0, তাই আমরা 0 লিখলাম। তো এখন আমাদের কি হয়ে গেল, 2 + x - 8 = হচ্ছে 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এই যে 2 এবং প্লাস মাইনাস করলে আমাদের 6 হয়ে যায়, তাহলে x সমান আমরা একবারে লিখতে পারি হচ্ছে +6। তাহলে আমাদের জারণ সংখ্যা হয়ে দাঁড়ালো এখানে +6। তাহলে এভাবে আমরা সালফারের কেন্দ্রীয় মৌলের জারণ সংখ্যা বের করলাম +6। ঠিক অনুরূপভাবে ম্যাগনেসিয়ামের আমরা বের করব, আমরা ফসফরাসের বের করব, আমরা ক্রোমিয়ামেরও কিন্তু বের করতে পারবো। এবার আসো আমাদের আয়নের বা যৌগমূলকের সংখ্যা। একই জিনিস এখানে আমরা তাই করব। ধরলাম যে আমরা এই যৌগটার আমরা বের করতে চাচ্ছি, তাহলে Cr2O7 2 - এর জারণ সংখ্যা বের করতে গেলে আমরা ক্রোমিয়াম বের করব। তাই ধরলাম ক্রোমিয়ামটা এক্স, তাহলে আমরা কি করলাম, এক্স গুণন 2 প্লাস অক্সিজেন কত -2 গুণন কত হবে তার পরমাণু সংখ্যা 4। যেহেতু এটি আয়ন আছে, এটা পূর্ণ কোনো যৌগ নয়, এটা একটা আয়ন বা আমরা বলব রেডিক্যাল যৌগমূলক, -2, তাই ওখানে আমরা -2 দিয়ে দেবো। তাহলে 2x - 8 সমান হচ্ছে -2। আমরা কিন্তু এটা পেলাম, এখানে 7 হবে, 7 হলে এখানে 14 হয়ে যায়, 14। তাহলে আমরা কি পাচ্ছি যে 2x মাইনাস কিন্তু এদিকে আসতেছে, এটা মাইনাস প্লাস আসলে আমরা এখানে পাচ্ছি 12 = 0 করে দিলাম। তাহলে x সমান আমরা পাচ্ছি
6, 2 দ্বারা ভাগ করলে 6। তাহলে আমরাও আয়নের জারণ সংখ্যাগুলো নির্ণয় আমরা এভাবে করব। কারণ আমাদের আরেকটা বিষয় হচ্ছে জারণ বিজারণ যুগপদ ঘটে। আমরা আগেই বলেছি যে একই বিক্রিয়ার মধ্যে জারণ বিজারণ ঘটবে, সেটাকে আমরা বলবো জারণ বিজারণ যুগপদ। আমরা এখন দেখব যে এখানে জারককে বিজারকে, বিজারক হচ্ছে সোডিয়াম, এটা হচ্ছে বিজারকটা সোডিয়াম, এখানে এটা হচ্ছে জারক। যেহেতু জারণ বিজারণ দুটো মিলে একটা বিক্রিয়া, তাই আমরা বিজারকের যেহেতু জারণ ঘটে, আমরা জানি যারা ইলেকট্রন ত্যাগ করে তাদের জারণ ঘটে, আমরা লিখতে পারি যে জারণ অর্ধ বিক্রিয়া। জারণ অর্ধ বিক্রিয়া আমরা কী দেখতে পাচ্ছি, সোডিয়ামটার ন্যাচারালি কিন্তু একটা 0 ছিল, যার জারণ সংখ্যার কোনো পরিবর্তন হয়নি, কিন্তু যখন এখান থেকে সে এইখানে চলে আসলে তখন কিন্তু এখানে হয়ে গেছে প্লাস। ঠিক অনুরূপভাবে এই ক্লোরিনটাও কিন্তু এখানে 0 ছিল, সে যখন এখানে চলে আসলে তখন হয়ে গেছে -1। তাহলে কীভাবে হয়ে গেলো, জারণ অর্ধ বিক্রিয়ায় আমরা দেখতে পেলাম সোডিয়াম আছে, সে একটি ইলেকট্রন ত্যাগ করে তৈরি করলো হচ্ছে সোডিয়াম প্লাস। অপরদিকে ক্লোরিন পরমাণুটা কী ছিল, তার একটি ইলেকট্রন গ্রহণ করে উৎপন্ন করলো হচ্ছে কি ক্লোরিন মাইনাস। তাহলে আমরা যদি বিক্রিয়াটাকে ইকুয়েশন করার চেষ্টা করি, তথা এই যে এটাকে কেটে দেওয়া যায়, তাহলে কি পাচ্ছি আমরা, সোডিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, এদিকে আমরা ওই আয়নটা তার পরিবর্তনটা কিন্তু আমরা পাচ্ছি। আসলে এখানে হাফ অনু ক্লোরিন ব্যবহার করা হয় কেন, কারণ কোনো একটি দ্বিপরমাণু মূলক, এই 2 কাটা গেলে ক্লোরিন একটা 1 পাওয়া যায়। এই জন্য এভাবে জারণ বিজারণ কিন্তু যুগপদ ঘটে। অর্থাৎ এদিক থেকে আমরা দেখতে পাচ্ছি জারণ বিজারণ, এখানে ইলেকট্রন সোডিয়াম যতই ইলেকট্রন ত্যাগ করুক, ক্লোরিনকে ইলেকট্রন যদি গ্রহণ না করে, তাহলে কিন্তু এর দ্বারা জারকের কাজটা হওয়া অর্থাৎ বিজারণটা কিন্তু সম্ভব নয়। তেমনই এ যতই গ্রহণ করতে চাক, এ যদি বিজারক ইলেকট্রন ত্যাগ না করে তাহলে কিন্তু সম্ভব নয়। যেহেতু এ ইলেকট্রন ত্যাগ করতেছে, অর্থাৎ এর জারণ ঘটতেছে, একই সঙ্গে সাথে সাথে ওই ইলেকট্রনটা গ্রহণ করে এর যখন বিজারণ ঘটে, যেহেতু জারণ বিজারণ ইলেকট্রন ত্যাগ গ্রহণ একই সঙ্গে ঘটে, তাই আমরা বলতে পারি যে জারণ বিজারণ যুগপদ ঘটে। ঠিক অনুরূপ আর একটা আমরা দেখি যে এইখানে আমাদের আছে H2SO4 এর সঙ্গে যদি জিঙ্কের বিক্রিয়া দিই, আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি জিঙ্ক সালফেট এবং আমরা পাচ্ছি হচ্ছে হাইড্রোজেন অণু। এখানে কি ছিল, এখানে হাইড্রোজেন কিন্তু প্লাস, যেহেতু 2টা ছিল তাই আমরা বলতে পারি এখানে 2টা প্লাস থাকাটা খুব স্বাভাবিক। আচ্ছা, তো এখানে আমাদের কি জিঙ্ক সে শূন্য অবস্থা আছে, এখানে জিঙ্ক হলো 2+, এখানে হচ্ছে আমাদের হাইড্রোজেন হয়েছে 0। আসলে এটা ছিল 2-, এটাও 2-, যেহেতু সালফারের এখানেও 2- আছে, এখানেও 2- আছে, অর্থাৎ এই সালফেট যৌগমূলকটা 2-, এদের কোনো প্রকার পরিবর্তন ঘটেনি জারণ সংখ্যার, তাই আমরা এদেরকে বলতে পারি দর্শক আয়ন। যাদের জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটে না তাদেরকে দর্শক আয়ন বলে। দর্শক আয়ন, এখানে দেখো হাইড্রোজেন পরমাণুটি কী করছে, ইলেকট্রন কিন্তু ত্যাগ করে দিয়েছে, দিয়ে আসলে H+ তৈরি করার কথা, আসলে এই যে প্লাস ছিল ইলেকট্রনটা গ্রহণ করলো, হাইড্রোজেন পরমাণুটি একটা ইলেকট্রন গ্রহণ করলো হবে, কিন্তু এখানে 2 ব্যবহার করছে, তাই আমরা এখানে 2 দিয়ে দিলাম, কারণ 2টা আছে, তাই এখানে হাইড্রোজেন 2 হয়ে গেল, 2টা ইলেকট্রন গ্রহণ করে সে কিন্তু এটা করছে। তার মানে এখানে যেহেতু ইলেকট্রনটা গ্রহণ করছে, সে অবশ্যই কী হবে, জারক পদার্থ। জিঙ্ক যেহেতু এখানে 0 ছিল, জিঙ্ক 2টা ইলেকট্রন ত্যাগ করে এইখানে গিয়ে হলো জিঙ্ক 2+, সুতরাং জিঙ্ক এখানে হলো বিজারক। তাহলে আমরা কি দেখলাম, এদিক থেকে যেহেতু ওর জারক ঘটছে বিজারক ঘটছে, এদিক থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে হাইড্রোজেনটা এখানে 0, এখানে 2+, এর হয়েছে আমাদের কি জারণ, এর হয়ে গেছে বিজারণ। যেহেতু বাম পাশ বা ডান পাশ দুই পাশে যদি দেখি জারণ বিজারণ একই সঙ্গে ঘটে, এই জন্য আমরা বলতে পারি জারণ বিজারণ যুগপদ ঘটে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের ক্লাস এখান পর্যন্ত। পরবর্তী ক্লাসগুলোর জন্য অবশ্যই আমাদের চ্যানেল, ইউটিউব চ্যানেল আমাদের কলেজে তোমরা সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে লাইক কমেন্ট করবে, কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই তোমরা কমেন্টে আমাদেরকে জানিয়ে দেবে। আর আমি তোমাদের সঙ্গে আছি, MI কবির।